আমার কিডন্যাপ করার অধিকার তো সেনাপ্রধানের নাই, আইন আছে, নিয়মকানুন আছে। এখন সেনাপ্রধান মামলা করব এই কারণে যে মামুন খালেদকে আটকাইতে হবে। মামুন খালেদ জড়িত, মোল্লা ফজল আকবর জড়িত, এদের জন্য জানা মবিনের জন্য এতগুলি অপরাধ হয়েছে। এই যে মনে করেন জানা আকবর, সাইফুল আবেদিন, হামিদ, এরা তো আসলে দাস, আদেশ পালন করছে। ওই সময় জানাল মবিন যদি আদেশ পালন না করতো আজকে এই পর্যন্ত যাইতাম না, আসতো না। এর জন্য জানাল মবিন দায়ী, মোল্লা ফজলে আকবর দায়ী, মামুন খালেদ দায়ী। তারা ইতিহাস সৃষ্টি করছে, এরা মেনে গেছে, প্রতিবাদ করে নাই। তো এই জন্য মামলা হবে ইনশাল্লাহ। যেমন তাকে যার যার অপরাধ তাকে পেতে হবে। ইতিহাস যদি ঠিকমতো না করা হয় তাহলে সেনাবাহিনী শোধ হবে না। এটা আমাদের গর্বিত সেনাবাহিনী। অনেকে আমার অনেকভাবে প্রচলিত করে, তুমি রাজনীতি করো না। আমি যে জিনিস পারবো না আমি কেন করব? যারা আন্দোলন করছে, জেলে গেছে, তাদের রাজনীতি করা উচিত। তো আমরা কিনতে পারবেন না, আমাকে মেয়র বানাবে, আমার কোটি টাকা অফিসার পর্যন্ত পাঠাইছে, সিটিং করাইছে, আমি সরে গেছি। বাট সমস্যাটা হয়েছে কখন? পিছনে লোক লাগায় রাখা হয়েছিল যে আমাকে কীভাবে কায়দা কানুন করে আটকানো হয়। আমার কথা হলে আমি হাজার অপরাধ করি, আপনি আমাকে গুম করতে পারেন না। বিডিআর ইস্যুতে আমি যা পরিষ্কারভাবে জানি ভারত জড়িত। এখন প্রমাণ লাগবে, ইনশাল্লাহ প্রমাণ বেরোবে। খালেদা জিয়া আমাদের মা, সমতুল্য বৃদ্ধ মহিলা, বিধবা মহিলা। উনি এই বাসায় সেই ছোট আর্মির ডি কোয়ার্টার, ছোটটাই বাসার মধ্যে উনি এখানেই বড় হয়েছেন, বাচ্চা কাচ্চাদের বড় করে নিয়েছেন, দুইটা বাচ্চা নিয়ে বড় হয়েছেন। এই মনে করেন তার যে অবদান, কোনো বাংলাদেশের সেনাবাহিনীর অবদান কিছুই না। ওইখানে একটা মায়া, একটা জায়গার মানে মানুষ বাঁচে কত বছর, তার 40টা বছর ওখানে থাকে। আপনার বিবেক বাঁধল না সেনাপ্রধান, আপনি এটা প্রশ্রয় দিলেন। আপনার জেনারেল মবিন, আপনার বিবেক বাঁধে নাই। আর এই মামুন খালেদের মতো কুলাঙ্গার একটা জেনারেল গণজাগরণ মঞ্চ করছেন, এই কুলাঙ্গারের জন্য আজকে এটা হয়েছে। মোল্লা ফজলে আকবর বেঈমান, সেনাবাহিনীকে বিতর্কিত করছে, তাকে ওখানে নোংরাভাবে বের করে দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক। আমি এটা নিতে পারি না, সত্য কথা, এটা আমি নিতে পারি না। সৈয়দকে আমরা মারছি, অন্য কেউ মারে নাই। তারা দিয়ে আমাদের সম্মান করে, আমি তারা সেলেক্ট করি, এখনও সম্মান করে। আমাদের যদি পাশে লাত্তি মেরে বের করে দেয় বিএনপি থেকে, অন্যায় হবে না। আমরা গাদ্দার। দেখেন আপনি শামসুল মহিউদ্দিন, শাহজাহান ওমর, এরা কী গাদ্দারি করছে। এর আগেও অনেক গাদ্দার ছে, প্রচুর গাদ্দার। যাই হোক, আমি এগুলি বলবো না, বলবো আমার নিজের দিক থেকে জাতি হিসাবে আমরা স্বাধীনতা ঘোষকের স্ত্রীর সাথে অন্যায় করছি। এগুলি আমার খুব পীড়া দিত। আমি খুব জোরালো গলায় কথা বলি। আমাদের পোস্টিং ময়মনসিংহে ছিল, আমার ওখানে কিডন্যাপ করে। আমার কিডন্যাপ করার অধিকার তো সেনাপ্রধানের নাই, আইন আছে, নিয়মকানুন আছে। এখন সেনাপ্রধান মামলা করব এই কারণে যে মামুন খালেদকে আটকাইতে হবে। মামুন খালেদ জড়িত, মোল্লা ফজল আকবর জড়িত, এদের জন্য জানা মবিনের জন্য এতগুলি অপরাধ হয়েছে। এই যে মনে করেন জানা আকবর, সাইফুল আবেদিন, হামিদ, এরা তো আসলে দাস, আদেশ পালন করছে। ওই সময় জানাল মবিন যদি আদেশ পালন না করতো আজকে এই পর্যন্ত যাইতাম না, আসতো না। এর জন্য জানাল মবিন দায়ী, মোল্লা ফজলে আকবর দায়ী, মামুন খালেদ দায়ী। তারা ইতিহাস সৃষ্টি করছে, এরা মেনে গেছে, প্রতিবাদ করে নাই। তো এই জন্য মামলা হবে ইনশাল্লাহ। যেমন তাকে যার যার অপরাধ তাকে পেতে হবে। ইতিহাস যদি ঠিকমতো না করা হয় তাহলে সেনাবাহিনী শোধ হবে না। এটা আমাদের গর্বিত সেনাবাহিনী, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সেনাপ্রধানের প্রতি সবার আস্থা আছে, আমারও আস্থা আছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এই কুলাঙ্গারগুলোকে বের করে দিতে হবে যাতে আমরা কোনো বদনামে না পড়ি, বাট কারো প্রতি যেন জুলুম না হয়, এটাও কাম্য। এটাই মধ্যে আমি শেষ করবো। আর যদি কিছু থাকে প্রশ্ন বলেন। না বলেন, আপনি বলেন, আমি সবটাই বলি। আবার যদি ডাইনামে যাই আমাকে বলবেন। আয়নাঘর নিয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত কিনা? দেখেন, তদন্ত তো হবে, মানে এখন আমরা একটা সমস্যা পড়ে যাই। তদন্ত আমাদেরটাই যথেষ্ট, সাথে একজন হাই কমিশনার থেকে একজন লোক থাকলেই তো হলো, ক্যামেরাম্যান, তাই না? বিদেশি ক্যামেরাম্যান থাকলেই তো আন্তর্জাতিক তদন্ত। এখানে তো আমরা পাচ্ছি না সবাইকে, শেখ হাসিনাকে ভারত দিচ্ছে না, চাপ দিয়ে শেখ হাসিনাকে আনতে হবে, তার সিদ্দিককে আনতে হবে, তারপরে জিনিসটা স্বচ্ছতা হবে, অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার ভাই। এই বিডিআর ইস্যুটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের বিডিআর ইস্যু, গুম কমিশনার, এই আয়নাঘর, এটাকে স্বচ্ছতার মধ্যে আনতে হবে। ওরা তো দাগি, মনে করেন অপরাধ তো করবেই,
কে এই আয়নাঘরে আলামত ভাঙছে, কেন ভাঙছে, কার নির্দেশে ভাঙছে, সব কিছু জানতে হবে। এখন অপরাধ করে ফেলছে, এখন তো চাইবে সে রক্ষা করতে, সেটা ভিন্ন ইস্যু। বাট আপনি দৃশ্যমান হয়ে আপনি গুম কমিশনে থেকে আমার নামটা বাদ দিলেন কোন ওসিলায়, কোন উদ্দেশ্যে, পরিষ্কার করতে হবে। কারণ উনি জামাতকে ছোট করছেন, উনি ছাত্রী সংস্থার সদস্য ছিলেন নাবিলা। আজকে জামাতে আমিরের সাথে আমি কথা বলেছি, উনি অন করেন নাই ওনাকে, না এটা তো করতে বলা হয়নি তাকে কখনো। আপনি কার পারপাস হার করতেছেন? আমরা দেশের একটা, আপনি যেরকম বিডিআর ইস্যুটা আমাদেরকে ভেঙে দিছে, আয়নাঘর জিনিসটা কতটা ভয়ঙ্কর। আপনি 30 বছর জেলে রাখেন, তাও তো জানবে বাবা, বাচ্চা জানবে বাবা ভিতরে আছে, দেখা আছে, বেঁচে আছে, খাচ্ছে। আর আমি জানি না আমি কোথায় আছি, আমার বাচ্চা জানে না বাবা বেঁচে আছে। ধরুন ইলিয়াস আলীর কথা, বিয়েও করতে পারতেছে না, টাকাও তুলতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না। এমন একটা অপরাধ আপনারা করছেন যেটা ইতিহাসে বিরল। ফ্যাসিস্ট হাসিনাই এটা করতে পারে, অন্য কেউ পারে না, তার পক্ষে সম্ভব। তো দৃষ্টান্ত সাদা না হলে এটা পুনরাবৃত্তি করবে, নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হবে। আমরা চাই না নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হোক। আবু সাইদের কাছে আমি কৃতজ্ঞ, আবু সাইদ আমাদের আলো দিছে, নতুন স্বাধীনতা, তাদের আমরা স্যালুট। এই নতুন প্রজন্ম যাবে নতুন আদর্শে ইনশাল্লাহ। গুম হওয়ার পরে যারা এখনো ঘরে ফেরেনি তাদের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? গুম হওয়ার ব্যাপারে যারা গুম হয়েছে ভাই, সিস্টেমটার মধ্যে আসতে হবে। যারা গুম কমিশনের সমস্যা সৃষ্টি করতেছে, সাক্ষী ছিল কিনা। এখন বলেন, একটা লোক হারায় গেছে, জাপটায় ধরে, সে তো পাগল হয়ে গেছে, কে আসলো, সে সাক্ষী কারে খুঁজবে বলেন তো? সাক্ষী তো খুঁজে দিব আমি, সরকার, তাই না? সাক্ষী তো খুঁজে দেবে সরকার, কোন জায়গায় গুম হয়েছিল, ওই সময় কারা ছিল দায়িত্বে, পুলিশের কে ছিল, পুলিশ সবটাই জানে। সরকার কি উচিত না একটা প্ল্যাটফর্ম দেওয়া, এই ক্ষতিগ্রস্ত লোকগুলো এসে এই লয়ারের মাধ্যমে মামলাটা করবে, তারা 80,000 12টা দিবে। কি একটা বিপদে ফেলাই দিয়েছেন আপনি যখন এই আইসিটি করেন, গণহত্যা যেটা 71-এর জন্য জামাত ইসলামের বিরুদ্ধে করলেন, কত টাকা নষ্ট করছেন। এখন ক্ষতিগ্রস্তরা রাখতে হয় আমার বাসায়, কেন? এটা রাখবেন আপনারা, ভেরিফাই করেন থানার মাধ্যমে লোকটা ঠিক কিনা, দেন তাকে জানান, আমন্ত্রণ, মামলা করেন, লয়ার দেন, যেন সে বিব্রত অবস্থা না পড়ে, তার একটা ক্ষতিপূরণ দেন, লিমিটেড ক্ষতিপূরণ, যাতে সে মামলাটা চালাইতে পারে, বা আপনারা চালাইতে পারেন, আসা যাওয়া করতে পারে, সাক্ষী জোগাড় করতে পারে। সরকার আন্তরিক হইতে হবে, কাগজ কলমে আন্তরিক হলে হবে না। আন্তরিক কতটুকু দরকার তার বুঝতে হবে। একটা লেবার, একটা লোক কাজ করলে 600 টাকা পায়, তার যদি 3 দিনের জন্য আনেন 2,000 টাকা দেন, 80,000 ভাড়া দেন, খাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। আর যদি করতে না চান, আপনারা গাদ্দার। আমি সরকার বলবো গাদ্দার, পরিষ্কার। আপনি জনগণের সাথে নাই, আপনি ফ্যাসিস্টের সাথে আছেন। গুমকারী সেনা অফিসাররা এখনো বহাল তবিয়তে আছেন বলে অনেকেই অভিযোগ করছেন, এটাকে কিভাবে দেখছেন? এটা কি আপনি ভালোভাবে দেখতেছেন? তা তো না, আমিও দেখতেছি না। যে প্রশ্রয় দিবে সেও কলঙ্কিত হবে। অনেক পিতাকে দেখবেন ছেলেকে নিয়ে আসে মাদকাসক্ত, আমি মনে করি তার স্ত্রী উচিত হবে তার স্বামীকে আইনে সম্পর্ক করা, যে ন্যায় বিচার পাওয়ার জন্য আনেন। যদি উনি না আসেন, ওনার অবর্তমানে বিচার হবে, যেটা তার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। সুতরাং ন্যায় বিচারের জন্য আপনি বলেন, হাসিনা আদেশ পালন করছেন, আপনার দণ্ড অনেক কমে যাবে ইনশাল্লাহ। বিচারক তো মানবিক, তারা তো মনে করেন জালিম না। সুতরাং আপনাকে হাসিনা কতটা ফ্যাসিস্ট তারা ভালো করে জানে, আপনি আদেশ না পারলে আপনার কী ক্ষতি হবে এটা তারা জানে। সুতরাং এই সুবিধাটা নেন, না নেন আপনাদের ক্ষতি হবে। আমি মনে করি এই দায় থেকে কেউ এড়াতে পারবে না। নির্বাচন না গণহত্যার বিচার, কোনটি আগে চান? নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে বা তাড়াহুড়ো করা ঠিক হবে কিনা? আচ্ছা, নির্বাচন আপনারা যখন হাসিনা সরকার 24 সালে নির্বাচন হলো, আপনারা তো মেনে নিয়েছেন 5 বছর পর নির্বাচন হবে আবার, তাই না? তো মানুষকে তো সেট আপনার 5 বছর, তো কাউ করার এখানে লুটপাট করার কারণ নাই। আমরা যে সমস্যায় ভুগতেছি, সংস্কার, আগে চেতনা, তারপর যুদ্ধ, সংস্কার, এই সংস্কারের মধ্যে আছি। হ্যাঁ, সংস্কারটা তাড়াতাড়ি করা উচিত, তবে জনগণের ক্ষমতা যেমন জনগণ দিয়ে দেওয়া উচিত, যেন সবাই যেন সবার ভোট, নিজের ভোট নিজে দিতে পারে, এইটা নিশ্চিত করেন, সেই পরিবেশ সৃষ্টি করেন। একদিনের নির্বাচন হইতে হবে কেন? 7 দিনের নির্বাচন হবে না, বা 3 বারের নির্বাচন হবে না? সুষ্ঠু নির্বাচন হবে, যার ভোট সে দিবে না দিবে না। আপনার জবরদস্তি কিছু নাই তো ওইখানে। আমরা চাচ্ছি না সুষ্ঠু নির্বাচন হোক,
তাই এত সমস্যা। তারপরে আনুপাতিক হার হইতে পারে। আপনি মনে করেন জেলে সম্প্রদায় কৃষকের লোক প্রতিনিধি থাকা দরকার আছে না? অরিজিনাল কৃষক জেলে যে আমার খাবার দিচ্ছে, মাছ তুলে দিচ্ছে আমার কাছে, তার কথা কে বলবে? সেই দাদনে নিজে জর্জরিত। তারপরে মাছ ধরতে গেলে দেখা যায় সময় মিলতেছে না, তাকে জেলে ঢুকাই দিয়েছি, তুই বেটা জাল দিয়ে মাছ ধরতেছিস। আমি তো কোনো অনুদান দিচ্ছি না, চোর বাটপাদের টাকা পয়সা দিতেছি, জেলেদের পাশে দাঁড়াচ্ছে, জেলে আমার মাছ দিচ্ছে। ওই সালমান এফরান আমার কখনো কিছু দেয় না। কৃষক ধান চাষ করতে দিতেছে, পোলট্রি ফিডের লোকরা আমাকে দিচ্ছে। তাদের কাছে তাদের কথা, কষ্টের কথা কে বলবে? আমি তাদের সংসদ সদস্য হিসেবে চাই না, ওর প্রতিনিধি থাকা উচিত সংসদে। সকল জাতিসত্তা, মুরং, চাক, খেয়াং, প্রত্যেকটা জাতিসত্তা লোক থাকবে। বছরে একবার আসবে, তার মনের কথাটা বলবে, জাতির কথা বলবে। সাঁওতালের লোক আসবে, খিয়াং আসবে, আপনার গারো আসবে। আমরা সব মিলে বাংলাদেশি। বাংলাদেশে গোয়েন্দা সংস্থার উপরে রয়ের প্রভাব কি এখনো রয়ে গেছে? আপনি একটা লোককে সংস্কার করতে গেলে, একটা কলঙ্কিত অধ্যায়কে সংস্কার করতে গেলে সময় লাগে। সংস্কার করতে সময় বাধা পড়তেছে না? তো গোয়েন্দা সংস্থার তো সংস্কারের সময় লাগবে। তৃণমূলে যে লোকটা বাছা আছে, সে তো ওইভাবে ফিটিং হয়ে আছে। মানে ওই দোকানদার বা ওই মাছ দোকানদার, ও তো আগের সেটিংয়ে আছে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, এবং কঠোর দায়িত্বের মধ্যে নিয়ে আসলে মূল্যবোধটা ফিরে আনতে হবে। হিসাব নিকাশে মূল্যবোধ নিয়ে আসেন। আর মাথামুন্ড কি, ও নিজে চলতে পারে না, নিজে দেশে টয়লেট বানাতে পারে না, আমার দেশে কি নাক গলাবে? আমরা একটু দাঁড়াই সোজা হয়ে। আমাদের বড় শক্তি হলো গিয়া, আমরা কিন্তু ভিক্ষা করে চলি না, বিদেশ থেকে টাকা আসি, অর্জন করি। মানে আমার দক্ষ শ্রমিক আছে, আমাদের সম্মানিত দক্ষ শ্রমিক আমাদের আছে, তারা টাকা আনে, আমাদের দেশের রাজনীতিবিদরা চুরি করে বিদেশে পাঠায়। কঠোর আইন করেন মৃত্যুদণ্ড টাকা পাচারকারের জন্য। আর একটা আইন করেন ঘুষ লেনদেনের, 10 বছর জামিন অযোগ্য অপরাধ করেন, দেশ ঠিক হয়ে যাবে। নতুন বাংলাদেশটি কেমন দেখতে চান? আমি নতুন বাংলাদেশকে দেখতে চাই যে প্রত্যাশা নিয়ে 71 যুদ্ধ হয়েছিল। কথা বলার অধিকার থাকবে, স্বাধীনভাবে চলার অধিকার থাকবে, নারীরা ঘুরবে স্বাধীন নিশ্চিন্তে, শালীনতা রক্ষা করে। অবশ্যই আমরা চাই ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। আমার যা আছে তা নিয়ে চলবো, ভারতীয় পণ্য বর্জন করব, আমরা খাদ্য শিল্পে অর্থনীতিতে স্বয়ংসম্পন্ন হব। আমরা 53 ইয়ার্স পার হয়ে গেছে, একটা সিএনজি বানাতে পারি নাই, আমরা কলকারখানা স্বয়ংসম্পন্ন হব ইনশাআল্লাহ। আমি জানি নতুন ছেলেরা, এই ইয়াং ছেলেরা, তারা হাল ধরলে সব কিছুই পারবে।